This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। নিউজ এট 2তে এই মুহূর্তে সবথেকে বড় খবরে চোখ রাখবো। আবারও দুর্নীতি। এবার স্বাস্থ্য সাথী প্রকল্পে, কলকাতা মেডিকেল কলেজে স্বাস্থ্য সাথী প্রকল্পে গড়মিলের অভিযোগ উঠছে। রোগীদের টাকা আত্মসাতের অভিযোগ। রোগী সহায়কদের একাংশের বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার সম্ভাবনা হাসপাতাল কর্মীদের একাংশ। কি বলছেন রোগীর পরিবারের লোকজন, আপনাদের শোনাবো। 200 টাকা করে পাওয়ার কথা আপনারা জানেন? না। আপনারা জানেন আপনাদের 200 টাকা করে পাওয়ার কথা স্বাস্থ্যসাথী প্রকল্পে? আপনারা জানেন স্বাস্থ্যসাথী প্রকল্পে 200 টাকা করে পাওয়ার কথা আপনাদের? না, আমরা জানি না। আমরা জানি না। কখনো জানানো হয়? না। দেওয়া হয়? মানে কিছুই তো আত্মসাৎ হচ্ছে, এটা নয় হবে, আমরা কম্প্রোমাইজ করব। আমার সহকর্মী সৌরভ দত্ত, সৌরভের সঙ্গে কথা বলুন। সৌরভ, আত্মসাৎ হচ্ছে টাকা এবং দুর্নীতি, যেদিকেই তাকানো হচ্ছে সেদিকেই দুর্নীতি। এক্ষেত্রে এই স্বাস্থ্যসাথী প্রকল্পে এক্স্যাক্টলি কি অভিযোগ সামনে আসছে? দেখো, অভিযোগ অত্যন্ত গুরুতর। স্বাস্থ্যসাথী প্রকল্পে শুধুমাত্র নিখরচায় চিকিৎসা নয়, চিকিৎসার পর যে সকল রোগীরা হাসপাতাল থেকে ছুটি পাচ্ছেন সেই সকল রোগীদের 200 টাকা করে যাতায়াতের খরচ দেওয়া হয়। শুনে মনে হতে পারে মাত্র 200 টাকা। কলকাতা মেডিকেল কলেজে এক মাসে এই যাতায়াতের খরচ বাবদ সমস্ত রোগী ধরলে সেই খাতে খরচ হয় 90,000 থেকে 1 লক্ষ টাকা, বছরে 10 লক্ষ টাকা। আর সেই টাকা আত্মসাতের অভিযোগ উঠছে রোগী সহায়কদের একাংশের বিরুদ্ধে। শুধু কলকাতা মেডিকেল কলেজেই এই পরিমাণ টাকা স্বাস্থ্যসাথী প্রকল্পে রোগীদের জন্য রাজ্য সরকার যে 200 টাকা যাতায়াতের খরচ হিসেবে বরাদ্দ করেছে, সেই টাকা আত্মসাতের অভিযোগ উঠছে রোগী সহায়কদের একাংশের বিরুদ্ধে। আমরা এমার্জেন্সিতে রয়েছি, সেই এমার্জেন্সিতে এখানে যে রোগী সহায়ক কেন্দ্র রয়েছে একেবারেই দেখতে পাবো। দেখো, তার নিচেই দেখো জীবনসাথী, স্বাস্থ্যসাথী, এবং সেখানে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন রোগীরা। ঠিক এই কাউন্টারের যারা রোগী সহায়করা রয়েছেন তারা কাজ করেন। এই রোগীর পরিজনদের 200 টাকা করে পাওয়ার কথা, যারা স্বাস্থ্যসাথী প্রকল্পে যারা এখানে ভর্তি হচ্ছেন, যারা ছুটি পাচ্ছেন, এবং তাদের টাকাই কিন্তু এখান থেকে আত্মসাৎ করা হয়েছে। যাদের বক্তব্য আমরা একটু আগে শোনালাম, তারা বলছেন তারা জানেনই না যে 200 টাকা করে তাদেরকে দেওয়া হয়, এবং সেটাই প্রশ্ন উঠছে। কিন্তু তারা সই করিয়ে নিচ্ছেন, তারা কিসে সই করছেন বলে তাদেরকে বলা হয়? দেখো, নোটশিট, এক ধরনের নোটশিট, সেই নোটশিট তৈরি করা হয়। এই কলকাতা মেডিকেল কলেজের ক্ষেত্রে একজন দায়িত্বে রয়েছেন, অ্যাসিস্ট্যান্ট সুপার পদমর্যাদার একজন দায়িত্বে রয়েছেন, তার অধস্থানে একজন গ্রুপ ডি রয়েছেন, তার সুপারভিশনে যিনি অ্যাকাউন্টস অফিসার আছেন সেই অ্যাকাউন্টস অফিসার এবং এমএসবিপি নোটশিটে সই করেন। নোটশিটে সই করার পর নগদ টাকা তোলা হয়, আর সেই নগদ টাকা এই কাউন্টার থেকে দেওয়ার কথা রোগীর পরিজনদেরকে। সেই টাকাটাই কিন্তু দেওয়া হচ্ছে না বলেই অভিযোগ, এবং যার প্রেক্ষিতে কলকাতা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ মেনে নিয়েছেন যে এই রকম একটা ঘটনা সামনে এসছে। প্রায় এখনও পর্যন্ত 30 জনের ক্ষেত্রে ডিসক্রিপেন্সি দেখা যাচ্ছে, এবং তারা মনে করছেন এটা শুধুমাত্র হিমশৈলের চূড়া মাত্র, আরও অনেকের সঙ্গে এটা ঘটে থাকতে পারে। এখনও তারা পুরোটা যাচাই করে উঠতে পারেননি, তারা সেই যাচাই প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। ফলে সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটাই কিন্তু আমি তোমাকে সৌরভ, আমি তোমাকে একটু থামাচ্ছি, তার কারণ এটা তো একটা নেক্সাস চলেছে, এবং আমরা জানতে পারছি যে এই অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কিভাবে কি বলছেন তারা একবার শোনাই আপনাদের। তদন্ত করতে গিয়ে দেখা যায় যেটা, যে রুগীদের যখন টাকা দেওয়া হয় তখন তাদের সই করিয়ে নেওয়া হয় এবং তাদের মোবাইল নাম্বারটা রেখে দেওয়া হয়। তো সেই মোবাইল নাম্বারের সাথে রুগীর কন্ট্যাক্ট হচ্ছে না, এবং মোবাইল নাম্বার কিছু মোবাইল নাম্বার ভুল আছে। আমাদের চেয়ারম্যান স্যার, প্রিন্সিপাল স্যার এইটা প্রপোজ করেন যে আমরা আগামী দিনে আর কোনো টাকা ক্যাশে রুগীদের হাতে দেব না। যখনই ওরা ভর্তি হবে স্বাস্থ্যসাথী স্কিমে তখনই ওদের অ্যাকাউন্ট নাম্বার ডিটেলটা আমরা তুলে নেব। সেই প্রক্রিয়া চালু হয়ে গেছে, আমরা হাতে আর এখন টাকা দিই না। বেশ, আপনারা শুনলেন, হাতে আর টাকা দেওয়া হবে না, তাদেরকে অনলাইন ট্রানজাকশন হবে। সেক্ষেত্রে কোন কোন বিষয় কিভাবে আসবে সময় বলবে। কিন্তু চিকিৎসক সংগঠনের নেতারা তারা এই বিষয়টা, এই দুর্নীতির বিষয়টা, এই অভিযোগের বিষয়টা কিভাবে দেখছেন, কি বলছেন শোনাবো আপনাদের। এরকম অভিযোগ বহু ক্ষেত্রে এসছে। আমরা বারবার বলেছি এই সবগুলির পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত, কিন্তু এটা অত্যন্ত আফসোসের আমাদের স্বাস্থ্য দপ্তর যেরকম বাকি দুর্নীতিগুলির বিষয়ে
তারা হচ্ছে যে যেভাবে পদক্ষেপ করেন না, ক্ষমতাবান লোকটা যখন তার সঙ্গে জড়িত থাকেন। স্বাস্থ্যসাথীর ক্ষেত্রেও আমরা এটা দেখতে পেয়েছি, তাদের মাধ্যমে এই টাকা ডিসবার্স করা হয়, অর্থাৎ যে রোগী সহায়ক যাদেরকে বলা হচ্ছে, যারা টোটালি হচ্ছে পলিটিক্যাল রিক্রুটমেন্ট, পলিটিক্যাল পার্টি দাদাদিদেরকে ধরে যারা এই পদে আসে, তাদের মাধ্যমে এইভাবে টাকা ডিস্ট্রিবিউশনের যে পদ্ধতি সেটা করাই হচ্ছে। আমরা মনে করি যে এই ধরনের দুর্নীতিগুলো চলতে পারে, কিছু লোকের পকেট ভরিয়ে দেওয়া, এটার জন্যই কিন্তু এটা করা হচ্ছে বলে আমরা মনে করি। আপনারা শুনলেন চিকিৎসক সংগঠনের নেতারা তারা কি বলছেন। এক্ষেত্রেও দাদা দিদি তথ্য সামনে আসছে, এখানেও কেউ কাউকে ধরে পাইয়ে দেওয়ার তথ্য সামনে আসছে। আমার সহকর্মী সৌরভ দত্ত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সৌরভের কাছে আমি আরও একবার যাবো। সৌরভ, কলকাতা মেডিকেল কলেজের ছবিটা আমরা দেখালাম, এরকম কলকাতা মেডিকেল কলেজের মতন ছবি বিভিন্ন প্রান্তে রয়েছে বলে এটা বুঝতেই পারা যাচ্ছে, এই কথার বলার অপেক্ষা রাখে না। আমি তোমার কাছ থেকে স্পেসিফিক্যালি জানতে পারবো এই দুর্নীতির কথা, এরকম একটা সেন্সিটিভ ক্ষেত্রে দুর্নীতির কথা জানতে পারার পর এখনো পর্যন্ত স্বাস্থ্য ভবনের তরফ থেকে কোন রকম পদক্ষেপের কথা জানা যাচ্ছে? দেখো, স্বাস্থ্য ভবনের কর্তা ব্যক্তিদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে কলকাতা মেডিকেল কলেজ কর্তৃপক্ষে যে এরকম একটা ঘটনা ঘটেছে এখনও পর্যন্ত তারা সেই বিষয়টি জানেন না, তারা সেই বিষয়টি নিয়ে খোঁজখবর করবেন এবং সেই মোতাবেক তার ব্যবস্থা নেবেন। কিন্তু যে প্রশ্নটা উঠছে, যেটা কলকাতা মেডিকেল কলেজ কর্তৃপক্ষে যারা কর্মীরা রয়েছেন তারাও বলছেন যে এটা অনেকটাই যে স্বাস্থ্যসাথী প্রকল্পে যে দুর্নীতিটা হচ্ছে, আবাসের ক্ষেত্রে যে ঘটনা ঘটছে, বিভিন্ন সরকারি প্রকল্পের ক্ষেত্রে যে ঘটনা ঘটছে, এইটাও কিন্তু একই রকম। এবং এটা কলকাতা মেডিকেল কলেজ একা নয়, সারা রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ বা হাসপাতালে যদি খোঁজ করা যায় তাহলে দেখা যাবে যে রোগীদের অজ্ঞতার সুযোগ নিয়ে তাদের যে টাকা পাওয়ার কথা সেই টাকা তারা পাচ্ছেন না। তারা এখানেই বলছেন একটা মডেল চলছে এবং চিকিৎসক সংগঠনের নেতারা যে অভিযোগগুলো করছেন যে এই সমস্ত রোগী সহায়কদের একাংশ তারা প্রভাবশালী এই কলেজের বুকে, যে সকল গ্রুপ ডি আছেন তারা প্রভাবশালী এই কলেজের বুকে, তাদেরকে কর্তৃপক্ষও চাইলেও তাদেরকে স্পর্শ করতে পারেন না এবং তারই সুযোগে তারা এই চক্র চালিয়ে যাচ্ছেন। তাহলে প্রশ্ন উঠছে যদি তাই হয় তাহলে এই টাকা যাচ্ছে কোথায়? সেই জন্যই পূর্ণাঙ্গ তদন্তের দাবি করছে চিকিৎসক সংগঠনের নেতারা, পূর্ণাঙ্গ তদন্তের দাবি করছেন হাসপাতালের কর্মীদের একাংশ। শুভজিৎ, বেশ, আপাতত তোমায় ধন্যবাদ জানাই সৌরভ। আমার সহকর্মী সৌরভ দত্তর সঙ্গে কথা বলছিলাম এবং এক্ষেত্রেও প্রভাবশালী তথ্য সামনে আসছে, অর্থাৎ যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত, যারা এই রোগী পরিষেবা দেওয়ার নাম করে সেই টাকা আত্মসাৎ করে নিতেন বলে অভিযোগ, তাদের মাথায় নাকি কোনো প্রভাবশালী হাত রয়েছে। ভাবুন, যে সমস্ত জায়গায় দুর্নীতি সেই সব জায়গায় প্রভাবশালী তথ্য সামনে আসছে বলে এক্ষেত্রে এ সময় দাঁড়িয়ে রাজনৈতিক ব্যক্তিত্বরা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা তারা কি বলছেন সেটাও আপনাদের শোনাবো। 200 টাকা স্বাস্থ্যসাথী কার্ডে রাখা হয়েছে ওটা কাটমানি হিসেবে তৃণমূলের নেতাদের ভোগ করার জন্য, এবং যথাযথভাবে তার ব্যবহার হচ্ছে। কে বলছে পাচ্ছে না? নিশ্চিতভাবে খোঁজ নিয়ে দেখুন, স্থানীয়ভাবে এই কাণ্ড যারা করছে কোনো না কোনো তৃণমূল নেতাদের পকেটে এই টাকা ঢুকছে। দিবে কেন? তার তৃণমূল পকেটের গাড়িতে তেল, ফ্ল্যাট তৈরি হবে কি করে? চুরি হবে, সবই চুরি হচ্ছে এখানটায়। স্বাস্থ্যসাথী কার্ডে আমি বিশ্বাসী নয়। আমার বিশ্বাস হচ্ছে ব্লক হসপিটাল, জেলা হসপিটালগুলোকে উন্নত মানের করা। জেলায় জেলায় এসএসকেএম, আরজিকর, আপনার মেডিকেল কলেজ, চিত্তরঞ্জন, এই ধরনের বড় বড় হসপিটাল জেলায় জেলায় তৈরি করা। স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে সমস্যার সমাধান করা যায় না আর যাবেও না। যদি স্বাস্থ্য পরিষেবার আমূল পরিবর্তন ঘটাতে চাই তাহলে দরকারি হচ্ছে কি জেলা লেভেলে আরজিকরের মতো, পিজি হসপিটালের মতো, এনআরএস এর মতো বড় হসপিটাল তৈরি করা। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেতা দুলাল সরকার, তাকে কিভাবে প্রকাশ্যে গুলি করে খুন করা হয়েছে আপনারা দেখেছেন সেই ছবি, এবং সেই খুনের ঘটনায় তৃণমূল কংগ্রেসের নিজেদের মধ্যেই অন্তর্দ্বন্দ্ব যেটাকে বলে, শত্রুতা যেটাকে বলে, সেই ছবি প্রকট হচ্ছে। একটার পর একটা ঘটনা, খবর সেই বিষয়টা প্রকট করছে। মালদায় তৃণমূলের যে জেলা সহসভাপতি খুনে এবার গ্রেফতার হয়েছে দলেরই শহর সভাপতি, টাউন সভাপতি, আপনারা জানেন। লাগাতার 22 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়, যার নাম নরেন্দ্রনাথ তিওয়ারি। দলের আরও এক কর্মী স্বপন শর্মাকে গ্রেফতার করা হয়েছে। ফলে তৃণমূল কংগ্রেস তার এক নেতা সেই খুনের ঘটনায় তৃণমূল কংগ্রেসের দুজনকে পরপর গ্রেফতার। ফলে এক্ষেত্রে গোষ্ঠীদ্বন্দ্ব, এই তত্ত্ব অনেকটাই প্রকট হয়েছে। রাজনৈতিক জমি দখলের কারণেই কি দুলাল সরকারকে খুন করা হলো, এই প্রশ্ন উঠছে। মালদা শহর তৃণমূলের সভাপতিকে রাতভর জিজ্ঞাসাবাদের পর গতকাল গ্রেফতার করে পুলিশ। গত 2রা জানুয়ারি তৃণমূলের মালদা জেলা সহসভাপতি দুলাল সরকারকে গুলি করে খুন করা হয়।
বড় মাথা এই তথ্য এখানেও আসছে। কি বলছেন নরেন্দ্রনাথ, একবার শোনাবো আপনাদের। এলাকা দখলকে কেন্দ্র করে গত পৌরসভা নির্বাচনের সময় থেকেই এই বিবাদ চরমে ওঠে। এমনকি নরেন্দ্রনাথ তিওয়ারির ওপর হামলার ঘটনাও ঘটে। তিনি বেশ কিছুদিন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনও ছিলেন। কিন্তু শুধু এই রাজনৈতিক বিবাদ নয়, সেখানে রয়েছে টাকার খেলাও। বিশেষ করে রেলের যে টেন্ডার পাওয়া এবং অন্যান্য রেকের কাজ ইত্যাদি কাজের সাথে সাথে সেই এলাকা মূলত সোনার খনি হয়ে উঠছিল। বিশেষ করে সেখানকার জমির দাম হু হু করে বেড়ে যাওয়া, নতুন নতুন মার্কেট কমপ্লেক্স তৈরি হয়ে যাওয়া, এই কারণে প্রমোটারদের নজরও সেখানেই পড়েছিল। একই সাথে সেখানকে বেশ কিছু তৃণমূলের কাউন্সিলরও সেখানে সেই সমস্ত প্রমোটারির কাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ছিলেন। ফলে এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে সেখানে নজর পড়েছিল অনেকেরই। একই সাথে তৃণমূলের দুই নেতার মধ্যে যেমন বিবাদ চলছিল, তেমনি অন্যান্য জায়গা থেকে বহু ঠিকাদার বা বহু প্রমোটার বা বহু তৃণমূল নেতা বা কাউন্সিলরের নজরও কিন্তু এই জায়গার ওপর ছিল। ইতিমধ্যেই পুলিশ নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেপ্তার করেছে। কিন্তু কথা হচ্ছে যে এই দুজনের বিবাদেই কি এই খুন? এখনই কি তদন্তের জাল গুটিয়ে নেবে পুলিশ, নাকি আরও এগোবে? মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। বলে বুঝতেই পারছেন এই খুনের ঘটনার পর বেশ কিছু প্রশ্ন সামনে আসে। স্বপন শর্মা এবং তার আগে শহর সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি, তাকে গ্রেফতার করা হয়। প্রশ্ন হচ্ছে এই নরেন্দ্রনাথ তিওয়ারি কে? তার সম্বন্ধে জানতে গিয়ে বেশ কিছু প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যেটা জানা যাচ্ছে যে দুলাল সরকারের আগে 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন এই নরেন্দ্রনাথ তিওয়ারি। গত পুরসভা নির্বাচনে এই নরেন্দ্রনাথকে সরিয়ে তার জায়গায় দুলাল সরকারকে টিকিট দেয় তৃণমূল কংগ্রেস দল। নরেন্দ্রনাথ তিওয়ারিকে সেই সময় পাঠানো হয় 21 নম্বর ওয়ার্ডে। আর এই ওয়ার্ড বদলের পরে নরেন্দ্রনাথ তিওয়ারি হেরে যান। তখন থেকে অভিযোগ ওঠে যে নরেন্দ্রনাথকে ইচ্ছে করে হারিয়েছে এবং এই হারানোর পেছনে এই সাবোটাজের অভিযোগ সরাসরি দুলাল সরকারের দিকে তোলা হয়। তখন থেকে তাদের মধ্যে একটা শত্রুতার বাতাবরণ তৈরি হয়। অন্যদিকে মন্ত্রী সাবিনা ইয়াসমিন, তার ঘনিষ্ঠ এই নরেন্দ্রনাথ তিওয়ারি একসময় দুলাল সরকারের বন্ধু ছিল এবং বিজনেস পার্টনারও ছিল। ফলে এক্ষেত্রে বেশ কয়েকটা ইস্যুস, বেশ কয়েকটা বিষয় এবং তাদের মধ্যে শত্রুতার বেশ কয়েকটা প্যারামিটার এক্ষেত্রে সামনে চলে আসছে। এবং শুরুতেই আপনাদের যেটা বলেছিলাম, এই দুলাল সরকার খুনের ঘটনায় একাধিক তৃণমূল কংগ্রেসের নেতার সামনে চলে আসছে সন্দেহে। সেই সন্দেহের তালিকায় তৃণমূল কংগ্রেস নেতাদের সামনে চলে আসা আবারও তাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, শত্রুতা প্রকট করছে। খোদ নরেন্দ্রনাথকে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তিনি সন্দেহ করেছিলেন অনেক দিন আগেই দুলালকে মারবই, এমনটা নাকি নরেন্দ্রনাথ বলেছিল, এমনটা দাবি করেছেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। কি বলেছেন তিনি একবার শোনাই আপনাদের। যে স্বপন শর্মা এর শৈলেন সরকারের কন্ট্যাক্ট কিলার। শৈলেন সরকারের যার উপর রাগ হতো প্রত্যেকটা ঘটনাই এ ঘটাতো। এবং স্বপন শর্মা একটা মারার কেসে আমাকে তো অনেকবার অ্যাটাক করেছিল। আমার বন্ধু মারা গেছে, আমাকে মারতে এসে রাস্তায় মেরেছিল, এলাকায় গুলি করেছিল, বাস গাড়িতে গুলি করেছিল, বোম মেরেছিল। সব ব্যাপারে তখন মমতাদি কিন্তু আসতেন এবং দেখতেন। এবং এই স্বপন শর্মা একটা কেসে কনভিকশন হয়েছে, হাইকোর্টে ও বেলে আছে। এবং স্বপন শর্মা নন্দু এটা একসঙ্গে মিলেই এই ঘটনা ঘটিয়েছে। এটা দল বলবো না, দ্বন্দ্বের দল বলবো না, এটা দলের বাইরে করেছে ওরা, এটা দলের এটা কোনো ব্যাপার নেই। অর্থাৎ তৃণমূল কংগ্রেস দলের প্রতিনিধি, তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রতিনিধি, তার বিরুদ্ধে অভিযোগ করছেন, ফলোড বাই একটা বাক্য কৃষ্ণেন্দু নারায়ণ যেরকম বললেন, তিনি বললেন যে না দল বলবো না, দলের বাইরের। ফলত এক্ষেত্রে বেশ কিছু প্রশ্ন আসছে। কিন্তু এই দুলাল খুনে ধৃত এই যে নরেন্দ্রনাথ, তার মুখেও কিন্তু শোনা গেল ওই এক তত্ত্ব, বড় মাথা। চক্রান্তে আরো বড় মাথা ছিল ধৃত নরেন্দ্রনাথ তিওয়ারি বলছেন। প্রশ্ন হচ্ছে কে এই বড় মাথা, কার দিকে তিনি ইঙ্গিত করলেন? বড় মাথার কথা বলেছিলেন কিন্তু দুলালের স্ত্রী এবং তার ছায়াসঙ্গীও। ফলে এই ঘটনায় বড় মাথা তত্ত্ব বড় আকার ধারণ করেছে।
ধৃত নরেন্দ্রনাথ বলছেন বড় মাথা, নিহত দুলাল সরকারের স্ত্রী চৈতালি বলছেন আরও মাথা, অর্থাৎ একজনের কাজ নয়, আরও মাথা জড়িত থাকতে পারে এমনটাই বলছেন তিনি। খুনের পিছনে আরও অনেকে রয়েছে বলে TV9 বাংলায় দাবি করেছেন নিহত তৃণমূল নেতার স্ত্রী চৈতালি। দুলাল বাবুর যে শোচনীয় পরিণতি হলো, যেভাবে তাকে মাথায় গুলি করে মারলো, সেই এত দুঃসাহস দেখাতে গেলে অনেকগুলো মাথারই দরকার। সেই অনেকগুলো মাথা আছে বলেই তার মাথাতে এইভাবে গুলিগুলো করতে পারলো। আমি যখনই ফুটেজটা দেখি তখন বুঝতে পারি যে কত নৃশংস এই মাথাগুলো। নিজেদের লাভ, লোভ যাই বলুন না কেন, সেগুলো চরিতার্থ করার জন্য একটা মানুষকে পৃথিবী থেকে সরিয়ে দিল। এবং আমার নেত্রীর উপরে আমার ভরসা রয়েছে। আমি যারা সঠিক, আরও যদি কোনো মাথা থেকে থাকে তারা আসুক সামনে বেরিয়ে, আমি সেটাই চাইছি। নরেন্দ্রনাথ তিওয়ারি নিজেও দাবি করছেন যে এর পেছনে বড় মাথা রয়েছে, আরও বড় মাথা রয়েছে যারা তাকে ফাঁসানো হচ্ছে। এটা আমি বলতে পারবো না, এটা পুলিশ তার তদন্তে বার করবে। আমার তো অনেক কিছুই মনে হচ্ছে, অনেকের কথাই মনে হচ্ছে, পুলিশ এটা বার করবে, আমার এই বিশ্বাস রয়েছে। অন্যদিকে স্বপন শর্মা, যাকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে, এই স্বপন শর্মা আবার নানা সময় নানা রকম ছাদ বদল করেছে, ছাতা বদল করেছে। এর আগে তিনি সিপিএমের ছত্রছায়া ছিলেন, পরবর্তীকালে তৃণমূলের ছত্রছায়ায় এসে তার দাপট বেড়ে যায়। এর আগে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে খুনের চেষ্টার অভিযোগে তিনি গ্রেফতার হন। এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তথ্য, জেলও খাটেন স্বপন শর্মা। পুলিশের খাতায় তার বিরুদ্ধে একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। আপাতত মালদায় একটি শ্মশানের দায়িত্বে স্বপন শর্মা। দুলাল সরকার খুনের ঘটনায় এই স্বপন শর্মা, যিনি তৃণমূল কংগ্রেসের একজন প্রতিনিধি, তাকে পুলিশ গ্রেফতার করেছে। ফলে এক্ষেত্রেও এই স্বপনের সঙ্গে আর কোন কোন নাম সামনে আসে সেদিকে তদন্তকারী অফিসারদের অবশ্যই নজর রয়েছে। আমি তো বলছি যেই কোন বন্ধু তো অ্যারেস্ট হয়েছে, যখন পুলিশ তার তদন্তে ধরা পড়েছে, বাবু যেটা দেখছেন সেটা তো যেমন ঠিক আছে, এতদূর পর্যন্ত মানুষ করতে পারে, যদি এটা হয়ে থাকে তাহলে এটা খুবই যেরকম আমাদের কাছে নিন্দা করছে, এবং তাদের চরম চরম পানিশমেন্ট হোক। সাকরাইলে বেহাল রাস্তা, সে রাস্তা সারাইয়ের দাবিতে এবার তুলকালাম কাণ্ড। সেখানে ভাঙাচোরা রাস্তায় প্রতিবাদে পথ অবরোধ করছেন সেখানকার মানুষজন। পুলিশ অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও বেঁধে যায় তাদের। দেখাই সেই ছবি আপনাদের। পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়। রাস্তা সারাই কবে হবে এই প্রশ্ন তারা তুলছেন। অভিযোগ, প্রতিশ্রুতি প্রশাসনের তরফ থেকে আজ পর্যন্ত আসেনি। 15 দিনে রাস্তা ঠিক না হলে তারা বড় আন্দোলনে যাবেন, এমনটাই হুঁশিয়ারি দিচ্ছেন। এই মুহূর্তের বড় আপডেট, শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ বাড়ালো কেন্দ্র। মুজিব কন্যার পাসপোর্ট বাতিল করেছিল ঢাকা। পাসপোর্ট বাতিলের কয়েক ঘন্টা পরই হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো। আপাতত কোনো মূল্যেই বাংলাদেশে ফেরানো হবে না হাসিনাকে, সাফ বার্তা ভারতের তরফ থেকে।